আজকে আমাদের মোটামুটি ক্লাসে আলোচনা হবে গ্যাস্ট্রোএন্টারোলজি, দুটো ক্লাস আছে। হ্যাঁ, আজকে ক্লাসে আমরা প্রাথমিক কিছু এই তন্ত্র সম্পর্কে জানবো, দু একটা অসুখ সম্পর্কে জানবো। প্রথম হচ্ছে আমাদের পেটের সমস্যা নিয়ে, পাবলিকের মধ্যে পেটের সমস্যা, ধরো গ্যাসের সমস্যা, পেট ফাঁপার সমস্যা, পায়খানার সমস্যা, তারপরে গলা বুক জ্বালার সমস্যা, লিভারের সমস্যা, ক্রনিক আমাশার সমস্যা, এগুলো তো আছেই সব জায়গাতে, ঠিক কি না? তো এগুলোর চিকিৎসা হচ্ছে কি? এটা খাদ্যথলি, মানে আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটাকে পুরো পেটের মধ্যে গিয়ে দেহের মধ্যে ঢোকানোর যে প্রক্রিয়া যে সিস্টেমের মধ্যে হয় সেটাকে বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম। আর সেই সম্পর্কে যে জ্ঞান তাকে বলা হয় গ্যাস্ট্রোএন্টারোলজি। যেমন বায়োলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, এইভাবে আমরা কিন্তু পেটের সংক্রান্ত যা নলেজ সেটা নিয়ে যে আলোচনা হয়, যে বিদ্যা, সেটা হলো গ্যাস্ট্রোএন্টারোলজি। এর মধ্যে কিন্তু লিভারও ঢুকে যাবে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে গ্যাস্ট্রোএন্টারোলজিতে অ্যানাটমিতে কী কী আছে, মানে কোন কোন অঙ্গ নিয়ে গঠিত। প্রথম হচ্ছে ওরাল ক্যাভিটি, দুই হচ্ছে ইসোফেগাস মানে খাদ্যনালী, তাই তো। 3 নম্বর স্টমাক বা পাকস্থলী। 4 নম্বর স্মল ইন্টেস্টিন, এর মাঝে কি ঢুকে যাচ্ছে? লিভার ঢুকে যাচ্ছে, প্যানক্রিয়াস ঢুকে যাচ্ছে, ঠিক কি না? তাহলে এতগুলো জিনিস নিয়ে একটা সিস্টেম গ্যাস্ট্রোএন্টারোলজি, মানে পুরো ডাইজেস্টিভ সিস্টেম এখানে দাঁড়িয়ে আছে। প্রথমে খাবারটা খেলাম, খাবারটা ওরাল ক্যাভিটিতে খাবারকে হজম করার জন্য যে প্রথম যে প্রক্রিয়া শুরু হচ্ছে সেটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে বিভিন্ন রস তৈরি হচ্ছে। শ্বেতসার জাতীয় খাবারকে হজম করার জন্য স্যালাইভারি গ্ল্যান্ড থেকে যে লালারস তৈরি, লালারস, এখানে স্যালাইভা তৈরি হচ্ছে, স্যালাইভা বা তৈরি হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে। এখানে কী গ্ল্যান্ড আছে? প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গাল, সাবম্যান্ডিবুলার, 3টে গ্ল্যান্ড থেকে মুখের মধ্যে যে খাবারটা চিবাচ্ছি, চিবানোর সময় খাবারের মধ্যে কিছু রস মিশে যাচ্ছে। সেই মিশে যাচ্ছে যে খাবার রসটা, সেটা লালারস বা স্যালাইভা বলা হয়। এই স্যালাইভার মধ্যে যে কম্পোনেন্টটা থাকে সেটা শ্বেতসার জাতীয় খাবারকে, কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে হজম করতে সাহায্য করে, ওটাকে ভাঙিয়ে দেয়। ঠিক আছে, কিছুটা ওখানে হলো। এরপরে সেখান থেকে ইসোফেগাস দিয়ে নামলো, দিয়ে কোথায় এসে জমবে? পাকস্থলীতে এসে জমবে, স্টমাকে এসে জমবে। যে খাবারটা যতটুকু মুখের মধ্যে হলো, না হলো পেটে এসে হজম হবে। তাহলে যে কোনো খাবার যখন খাবো তখন কীভাবে খেতে হবে? যত বেশি চিবাবো তত ভালো, যত বেশি চিবাবো তত বেশি পরিমাণে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে রসটা বেরোবে, তত বেশি পরিমাণে সে রসটা মিশে যাবে খাবারের মধ্যে। খাবারের মধ্যে থাকা কার্বোহাইড্রেট খাবারটা তত বেশি পরিমাণে হজম হবে। যদি মোবাইল দেখতে খাচ্ছি বা তাড়াহুড়োর মধ্যে খাচ্ছি, চিবিয়ে শুধু মুখে গিলছি, তাহলে কী হবে? ওই জাতীয় খাবার পেটে গিয়ে সঠিকভাবে হজম হবে না। তাহলে এটা একটা সমস্যা। তাহলে আমার খাবারটা মুখে চিবাতে হবে, মিনিমাম 15 থেকে 16 বার। একটা তুমি মুখে গিয়ে হিসাব করবা, খাবার 1 লোকমা ভরেছো, দিয়ে মুখে চিবাতে আসো। যখন গিলবে, গিলার আগে পর্যন্ত দেখবা তোমার 20-30 বার চিবানো হয়ে গেছে। হিসাব করে দেখবা 20 থেকে 30 বার চিবানো হবেই। হ্যাঁ, তো বেশি বেশি চিবাতে হবে। খাবারকে যত বেশি চিবাবো, যত বেশি ভাঙবো মুখের মধ্যে, তত বেশি পরিমাণে লালা মিশবে। আর যত বেশি লালা মিশবে তত আমার জন্য পরবর্তীকালে যে স্টেপগুলো আছে সেগুলোর জন্য সহজ হয়ে যাবে। যদি প্রথমেই না চিবাই, পরবর্তীকালে যে স্টেপগুলো আছে সেগুলো তো কঠিন হয়ে যাবে। তাহলে মুখের মধ্যে বেশি চিবাতে হবে। এবার এখান থেকে নামলো স্টমাক এলো। স্টমাক এমন একটা জায়গা, একটা হাঁড়ি ধরো। আমরা দেখবা বিরিয়ানি রান্না করি, মানে মাংস এক জায়গায়, হয়তো এক জায়গায় চাল সিদ্ধ করেছি, শেষবেলা মিশানো হয়। তো তোমাকে এমন একটা পাত্র দিয়েছি, পাত্রতে কোনো লোড হয়ে আছে, ভাতের চালটা মানে লোড, কোনো কিনারা ভর্তি হয়ে আছে, দিয়ে মাংস ঢালতে হবে, দিয়ে তোমাকে মিশাতে হবে। এই অবস্থায় যদি তোমাকে মিশাতে হয় তাহলে সঠিকভাবে মিশানো যাবে না, আর কিছু পড়ে যাবে। এখন তো কেউ খাবার খেয়েছে একদম এই পর্যন্ত, হাঁড়ি ভর্তি। এবার তাকে খাবারের মধ্যে, ওর তো কাজ হচ্ছে এখানে গিয়ে HCl মিশে যাবে। এখানে গিয়ে স্টমাক থেকে তোমার প্রোটন পাম্প থেকে বেরোবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং সেখানে মিশে ওইটা পরবর্তীকালে যে লিভার থেকে, প্যানক্রিয়াস থেকে যে লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন, কামোট্রিপসিন, লিভার থেকে বাইল অ্যাসিড, বাইল পিগমেন্টগুলো বের হবে, খাবারের মধ্যে থাকা প্রোটিন, ফ্যাটটাকে অ্যাবজর্ব করবে, হজম করতে সাহায্য করবে। এই প্রক্রিয়াটা পরবর্তীকালে হবে। তার আগে যেটা দরকার সেটা হচ্ছে ওখানে HCl মিশ্রিত হতে হবে। পুরো খাবার যেটা পেটে গেল স্টমাকে, সেটাকে পুরোপুরিভাবে HClতে পাইল আপ করতে হবে। হাঁড়িতে যেমন আপনি মাংস, মশলা, চালকে মিশ্রিত করে বিরিয়ানি করছি, এটা যে হাঁড়ি যদি কিনারা ভর্তি হয়ে থাকে তাহলে মিশানো সহজ হবে না, কঠিন হবে, কিছু জিনিস পড়ে যাবে, কোনো জায়গায় মাংস যাবে, কোনো জায়গায় যাবে না, ঠিক কি না? তেমনিভাবে যদি পেট ভরে কেউ খায়, বুক ভর্তি খাবার খেতে, তাহলে খাবারটা কী কী হবে? ঠিক মতো
মিশ্রিত হবে না। খাবারের সঙ্গে HCl অ্যাসিড যেটা তৈরি হচ্ছে সেটা প্রপারলি চারিপাশে সমভাবে মিশ্রিত হবে না। সমভাবে মিশ্রিত না হলে এই খাবারটা পরবর্তীকালে যে হজম প্রক্রিয়া সেখানে বাধাপ্রাপ্ত হবে। কেউ হজম হবে, কেউ হবে না, কিছুটা হজম হবে, কিছুটা হবে না, ফলে গ্যাসের সমস্যা হবে। এই জন্য একটা হাদিস আছে ইবনে মাজার, যে ওরা 1/ভাগ খাবার, 1/ভাগ জল, 1/ভাগ ফাঁকা রাখো। ফাঁকাটা জল লাগবে। HClটা তো একটা কনসেন্ট্রেটেড ফর্ম, তাহলে এখান থেকে তৈরি হচ্ছে HCl অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা এটা একরকম মনে করি। স্টমাক থেকে যে HClটা তৈরি হয় আমরা মনে করি একই রকম, একটাই অ্যাসিড। কিন্তু যেমন এপিনেফ্রিন হরমোনের বিভিন্ন ইমোশন অনুযায়ী যেমন ভাগ হয়, যেমন এখানে ধরুন 30 জন লোক বসে আছি বা 50 জন লোক বসে আছি, এর মধ্যে ধরো সবার কিন্তু চোখ আছে দুটো, নাক আছে, মাথা আছে, হাত আছে, পা আছে, সব একই ফিচার্স। একই ফিচার্স বলে আমি সবাইকে মানুষ বলছি, সব মানুষ কি একরকম? না, আলাদা। ঠিক তেমনিভাবে বিভিন্ন ইমোশনে আমাদের একটা হরমোন তৈরি হয়, এপিনেফ্রিন হরমোন। এপিনেফ্রিন হরমোন নাম, কিন্তু একরকম নয়। ওটাও 23 রকমের জোড়া, 46 রকমের, 23 জোড়া 46 রকমের হয়। ঠিক তেমনিভাবে বিভিন্ন ইমোশন অনুযায়ী, তেমনিভাবে খাবারের পরিমাণ, খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি অনুযায়ী HCl 7 রকম ব্লেন্ড আছে, 7 টাইপস অফ ব্লেন্ড। সবই HCl অ্যাসিড, কিন্তু 7 রকমের ভিন্নতা রয়েছে, 7 টাইপস অফ HCl। খাবারটা গেলে বিভিন্ন খাবারের অনুপাত অনুযায়ী, খাবারের কোন খাবারে কি আছে, কতটা HCl মিশ্রিত হলো, মানে প্রোটিন কতটা আছে, ফ্যাট কতটা আছে, সবজি কতটা আছে, এর উপর ভিত্তি করে HCl অ্যাসিডটা তৈরি হয় বিভিন্ন কম্পোনেন্টে। এর মধ্যে কিছু টক্সিক আছে, প্রচণ্ড টক্সিক টাইপের, কিছুটা ভালো আছে, মানে 7 টাইপস অফ ব্লেন্ড নিয়ে একটা HCl তৈরি হয়। তাহলে HCl অ্যাসিড এখানে মিশ্রিত হবে, পরিমাণে সমহারে মিশ্রিত হবে, তাদের পাশে মিশ্রিত হয়ে এখানে এতে এইটুকু খাবার আছে, এবার মিশ্রিত এর কনসেন্ট্রেটেড ফর্ম আসছে, মানে এইটুকুর মধ্যে সব আছে, এবার এটাকে পুরো খাবারের মধ্যে মিশ্রিত করতে হবে। তাহলে এক বালতি, যেমন যারা রং করে, যারা দেখবে 1 বালতি এতে মানে প্রাইমারে 1 ফোঁটা, 5 ফোঁটা বা 1 ml পুরোটা রং মিশিয়ে দেয়, ঠিক আছে না? তো এখানে ধরো একটু বেরোলো, এখানে জমলো, যদি এখানে জল না থাকে তাহলে পুরোটা মেশানো যাবে না, তাহলে একটু জল দরকার, তাহলে 1/3 জল দরকার, 1/3 এটা খাবার দরকার, 1/3 জল দরকার। তাহলে জলের সঙ্গে এইটা মিশে গেল, এই যখন মিশে যাবে পুরোটাই তখন HClটা থাকবে, কনসেন্ট্রেশনটা কমে যাবে কিন্তু পুরোটাই জুড়ে থাকবে, ফলে এই জলের সাথে খাবারটা ভালোভাবে মিশ্রিত হবে। তাহলে 1/3 জল, 1/3 খাবার বলা হয়েছে, মানে এটা বিজ্ঞানসম্মত। মানে হচ্ছে আমাদের HCl অ্যাসিডটা যেটা তৈরি হচ্ছে সেটা খুব সামান্য পরিমাণে তৈরি হয় এবং কনসেন্ট্রেটেড ফর্মে থাকে, ঘনীভূত থাকে, যেটা জলের সাথে মিশে পাতলা হবে, দিয়ে পুরো খাবারটাকে মিশ্রিত করবে। খাবারের সঙ্গে জল বা খাবার খাওয়ার পরে 1 ঘন্টা পর জল খেতে, এটা কিন্তু ভুল কথা। খাবার আপনি 3 ভাগের 1 খাবেন, বুক ভরে খাবার খেতে বলা হয়নি আপনাকে। 3 ভাগের 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। ফাঁকাটা কেন? ফাঁকাটা এই জন্য আছে যে এটাকে বাইল মিশ্রিত করতে সহজ হবে। এবার এইখানে যদি খাবারটা পরিপূর্ণভাবে HCl এর সাথে মিশ্রিত হয়, উপর থেকে যে খাবারটা আছে সেটা যদি শেষার মিশ্রণ, মানে তোমার লালারস থাকে ঠিক মতো, এটা পরিপূর্ণভাবে এটা সমহারে মিশ্রিত হয়ে গেল। এবার পরবর্তীকালে যে স্টেপ আছে ডিওডোনাম। তাহলে আমাদের ইবনে মাজাহ হাদিসে যে আল্লাহ নবী বলেছেন যে তোমরা 1 ভাগ খাবা, 1 ভাগ জল খাবা, 1 ভাগ খাবার খাবা, 1 ভাগ ফাঁকা রাখবা। তাহলে এটা আমার পরবর্তীকালে পেটের যে কোনো খাবারকে হজম করার জন্য সহজ। আর এই প্রক্রিয়াটা যদি ইনিশিয়ালি ক্ষতিগ্রস্ত হয়, যদি ডিস্টার্ব হয়, যদি অসম হয়ে যায়, পরবর্তীকালে পেটের যা সমস্যা আছে সব হবে। কেন হবে, কী হবে, এবার আসছে। এবার খাবারটা চলে এলো ডিওডোনামে, চলে এলো স্মল ইন্টেস্টাইনে। এইখানে খাবারটা শুরু হলো অ্যাবজর্ব করা, হজম করা। এতক্ষণ প্রাইমার মারা হলো, এবার রং করা হবে, ঠিক আছে? এবার এখান থেকে এখানে কী মিশ্রিত হবে, প্যাঙ্ক্রিয়াস থেকে চলে আসবে অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, আর লিভার থেকে আসবে কি বাইল অ্যাসিড, বাইল পিগমেন্ট, এগুলো চলে আসবে। এবার যে সমস্ত ওই খাবারের মধ্যে যে প্রোটিন পার্টটা রয়েছে, প্রোটিন পার্টটা সেটা প্যাঙ্ক্রিয়াস থেকে যেগুলো আসছে সেগুলো হজম করবে, ভাঙবে। আর খাবারের মধ্যে যে ফ্যাট পার্টটা আছে সেটা লিভার থেকে যেটা আছে সে ভাঙবে, যে পুরো ভেঙে যাবে, যে স্মল ইন্টেস্টিনে গিয়ে এই যে এখানে গিয়ে তখন যে যা পার্ট আছে সেখানে গিয়ে ব্লাডে চলে যাবে, পোর্টাল ভেনে যাবে। পোর্টাল ভেনে যখনই যাবে সেখান থেকে সোজাসুজি কোথায় যাবে, পোর্টাল ভেনটা হার্টে যাবে না লিভারে যাবে, লিভারে যাবে। লিভারে গিয়ে তখন সেখানে জায়গা খুঁজবে কোথায় জমা জায়গা আছে, যদি দেহের মধ্যে ইমিডিয়েট প্রয়োজন হয় সেখান থেকে চলে যাবে,
আর যদি এখন প্রয়োজন নাই লিভারে গিয়ে জমবে। এবার লিভারে গিয়ে জমার পরে যখন যখন প্রয়োজন তখন সেভাবে তৈরি হয়ে চলে যাবে। এই হচ্ছে খাবার প্রক্রিয়া। এবার ধরো ইনকেস তুমি খাবারটা মুখে চিবাওনি, ইনকেস তোমার এখানে খাবারটা বুক ভরে খেয়েছো বা জল কম খেয়েছো, ইনকেস খাবারের মধ্যে হাই প্রোটিন হাই ফ্যাট আছে, তাহলে কি হবে?